টাকা উদ্ধারের নামে অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। টাকা পরিবহন করা কিংবা সাথে নিয়ে যাওয়া, কিংবা আমরা দেখতে পাচ্ছি, আমি কয়েকটা নিউজ দেখলাম মাত্র যে 20,000 টাকা বহন করার কারণে জামাতের একজন নেতাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে। তো এইটা আমরা তো বিগত 17 মাসে দেখছি যে কিভাবে চাঁদাবাজি হচ্ছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে আবার টাকা উদ্ধারের নামে অনেকের টাকা বহন করা, কিংবা কারো বাসায় যদি টাকা রাখা হয়। আমি একটা নিউজ দেখলাম যে বাসা থেকে 7 লাখ টাকা এবং ল্যাপটপ উদ্ধার। এখন আমার বাসায় তো ল্যাপটপ আছে, এখন ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ কিনা, এবং এগুলোকে সেখানে বায়াসড স্থানীয় প্রশাসন এবং বায়াসড লোকাল মিডিয়ার যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে এক ধরনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা এক্ষেত্রে খুব স্পষ্ট বার্তা দিতে চাই যে এই আরপিও কিংবা নির্বাচনের যে আইন এবং বিধিমালা আছে সেগুলোর অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে ফ্রেমিং করে নির্দিষ্ট ভাবেই 11 দলীয় জোটের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করতে দেখা যায়, অর্থের লেনদেন হচ্ছে ভোটারদের সাথে। স্পষ্টভাবে এটা অপরাধ, এবং এটার জন্য যে কোনো প্রার্থী এটা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যেন নির্বাচন কমিশনের নিয়োজিত যারা ম্যাজিস্ট্রেট আছেন মাঠ পর্যায়ে তারা যেন গ্রহণ করেন, সেটা আহ্বান আমাদের থাকবে। সেটা যে কোনো দলের প্রার্থী হোক, আমরা এক্ষেত্রে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। কিন্তু অর্থ পরিবহন, অর্থ সাথে রাখা, অর্থ বাসায় রাখা, এই ধরনের বিষয়গুলোতে যে ধরনের ছিনতাই কার্যক্রম একটি দলের নেতা কর্মীরা করছেন, তার পকেট থেকে 20,000 টাকা নিয়ে তারা ছিনতাই করে চলে যাচ্ছেন, এবং যৌথ বাহিনী, সেনাবাহিনী তারা সফলভাবে অনেকগুলো জায়গায় অস্ত্রের মজুদ উদ্ধার করেছেন, এবং তারা এই অস্ত্র পুনরুদ্ধার এবং উদ্ধারের মাধ্যমে সেখানে ভোটারদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে আরেকটু কনফিডেন্স গ্রো হয়েছে। সকালেই যেই স্থানগুলোতে বিএনপি এবং তাদের জোটের প্রার্থীরা দুর্বল অবস্থায় আছেন এবং তারা মনে করছেন যে তারা হেরে যাবে, সেখানে তারা নির্বাচন বানচাল করার এক ধরনের চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন কুমিল্লার 4 আসনে যিনি প্রার্থী ছিলেন, খেলাপির কারণে যিনি প্রার্থী নেই এখন, তিনি ইতিমধ্যে ভোটারদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো হুমকি দিয়েছেন। আমরা দেখছি যে নির্বাচন কমিশনের কিছু ক্ষেত্রে অবহেলা রয়েছে। যেমন নির্বাচনে যেই প্রায় 50,000-এর অধিক পর্যবেক্ষক মাঠ পর্যায়ে আছে, তাদেরকে লজিস্টিক্স থেকে শুরু করে তাদের কার্য সম্পাদনে যে সহযোগিতাটা করা উচিত ছিল নির্বাচন কমিশন সেইটা যথাযথভাবে করেনি। ফলে আমরা আশঙ্কা করছি যে এই পর্যবেক্ষকরা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন না। তাদের যে নিরপেক্ষ রিপোর্ট দেওয়ার কথা কোন আসনে কিরকম নির্বাচন হচ্ছে সেটা ব্যাহত হবে। তো নির্বাচন কমিশনকে আমাদের আহ্বান থাকবে, যতটুকু সময় আছে আপনারা তাদের লজিস্টিক্স এবং সহযোগিতাটা নিশ্চিত করুন, স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেটা নিশ্চিত করুন। মানুষের কাছে যে অ্যাক্সেস আছে সোশ্যাল মিডিয়া সহ আরো নিউজ মিডিয়া, তার মধ্য দিয়ে কিন্তু এই ডিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের জবাব দেওয়া হচ্ছে। তবে আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা সঠিক তথ্য উপস্থাপন করুন, আপনারা এই বায়াসনেসটা দেখাবেন না। 5 আগস্টের পরে আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, আমরা যথেষ্ট ছাড় দিয়েছি 5 আগস্ট পূর্ববর্তী আপনাদের অবস্থানের কারণে, আপনাদের ব্ল্যাকস্পেন্সারের কারণে, কিন্তু এবারের নির্বাচনের পরে কিন্তু সেই ছাড় দেওয়া হবে না। 5 আগস্টের পরে যেভাবে আপনাদের প্রতি এক ধরনের ক্ষমা করে দেওয়া হয়েছে বা এক ধরনের আপনাদের পূর্ববর্তী কার্যক্রমের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেটা এবার হবে না। আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় হাউসের সম্পাদকরা বলেছেন যে ডিজিএফ এর টোটকা দিয়ে তারা 5 আগস্টের আগে নিউজ করেছে। তো এখন নির্বাচনের আগে যদি আপনারা একই জিনিস করেন, কোন নির্দিষ্ট পার্টি বা এজেন্সি দ্বারা প্রভাবিত হয়ে পক্ষপাতিত্ব করেন, তাহলে এইটার জবাব 12 ফেব্রুয়ারি পরে আপনাদেরকে দিতে হবে। জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি যাকেই ভোট দেন, আপনি আপনার এলাকার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেন, আপনি আপনার এলাকার শাপলাগুলের প্রার্থীকে ভোট দেন, অথবা দাঁড়িপাল্লার প্রার্থীকে ভোট দেন, অথবা ধানের শীষের প্রার্থীকে ভোট দেন। ভোট যাকেই দেন আপনি ভোটটা দিতে আসবেন।